তোমাদেরকে আমি একটা স্টোরি কখনো বলি নাই, তোমাদেরকে কখনো একটা স্টোরি আমি বলি নাই, কখনো তোমাদের ওইভাবে ক্লাস নেওয়া হয় নাই। এটা আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স, এটা আমার লাইফের এক্সপিরিয়েন্স। তোমরা যদি বলো দেন আমি তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট। তোমাদের কি কখনো এটা মনে হয় নাই যে ভাইয়া আপনি এত ভালো করে পড়াচ্ছেন, এত ডেপথ থেকে পড়াচ্ছেন, তাহলে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে কেন চান্স হলো না? তোমাদের কি এই কথা এটা মনে হয় নাই কখনো? বলো তো আমাকে একটু কমেন্টে। তোমরা তো লাইফে অনেক টিচারের কাছে পড়ছো, অনেক মোটিভেশনাল ভিডিও দেখছো, অনেক কিছু দেখছো, তাই না? অনেক কিছু দেখছো, বাট এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে এই ডিউরিং দ্য ক্লাসের মাঝখানে একবারও মনে হয় নাই যে কাইফ ভাইয়া তাহলে ক্লাসে কেন চান্স পেল না, কেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেল না? কখনো কি মনে হয়েছে ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন নিয়ে কিছু বলবেন? জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন নিয়ে জাস্ট এমসিকিউতে ভালো করে, রিটেনে ভালো করার জন্য কি কি করবে তুমি আমাকে ফেসবুকে টেক্সট করে, আমি অ্যান্সার করে দিচ্ছি আলাদা করে। না ভাইয়া মনে হয়নি। কেন মনে হয়নি? মনে হওয়াটা দরকার। মনে হয়েছে, ইয়েস, এর মনে হওয়াটাই দরকার। আমি তোমাদেরকে আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, আমি মনে যেন ক্লিয়ার হবে। আমি আমার এইচএসসি কমপ্লিট করছি নটরডেম কলেজ থেকে, ঠিক আছে? আমি আমার এইচএসসি কমপ্লিট করছি নটরডেম কলেজ থেকে, অ্যান্ড নটরডেম কলেজে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার ট্রফি পাওয়া আর কি। নটরডেম কলেজ থেকে পুরো 2 বছরে 3500 স্টুডেন্টদের মধ্য থেকে প্রায় 10 থেকে 15 জন পায় এরকম স্টুডেন্ট অফ দ্য ইয়ার বা অনারেবল মেনশন ট্রফি। তো এদের মধ্যে একজন আছে অনারেবল মেনশন পাওয়া স্টুডেন্ট। তো আমার কলেজ থেকে আমি প্রায় টাইমই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া দিয়ে বাসায় ব্যাক করতাম, ঠিক আছে? প্রায় টাইমে কি করতাম? বাসায় আসার সময় ঢাকা ইউনিভার্সিটি দিয়ে ব্যাক করতাম। তো এফবিএস গেটটা তো তোমরা সবাই চিনো, ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। এফবিএস এর এই গেটের সামনে দিয়ে আমি প্রতিদিন আসতাম, প্রতি শুক্রবারে আমি যেতাম, কিন্তু আমি ভিতরে কোনোদিন ঢুকতাম না, ঠিক আছে? আমি ভিতরে কোনোদিন ঢুকতাম না, কারণ আমার ড্রিম ছিল যে আমি যেদিন চান্স পাবো আমি নিজের যোগ্যতা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকবো। কিন্তু আমি যখন অ্যাডমিশন টেস্টের জার্নি স্টার্ট করি, বা আমি বলে রাখি আমার এইচএসসিতে গোল্ডেন এ প্লাস ছিল। সো আমার কি হয়েছে, আমি যখন অ্যাডমিশন প্রিপারেশনে স্টার্ট করি, আমি দেখি আমি ইংরেজিতে অনেক দুর্বল। আর আমাদের ইংরেজিতে কত পাইতে হবে? 5 পাইতে হবে। ইংরেজিতে কত পাইতে হবে? 5 পাইতে হবে। আমি কোচিংয়ে পড়ার টাইমে আমি প্রথম যেদিন আমার মডেল টেস্ট হয়, সে প্রথম মডেল টেস্টে আমি ইংরেজিতে পাইছিলাম -0.75। -0.75 পাইছিলাম আমি আমার কোচিং এর ইংরেজি মডেল টেস্ট এক্সামে। -0.75, যেখানে আমাকে পাইতে হবে কত? 5। ডে বাই ডে আমি বুঝতে পারলাম যে না, ইংরেজি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে আমি আটকাবো। আমি নিজে থেকেই বুঝতে পারছি ইংরেজি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে আমি আটকাবো, খুব বাজেভাবে আটকাবো। আমি কোচিংয়ে যখন পড়তাম, আমি কোচিংয়ের 4 নম্বর লেকচারেই কোচিং ছেড়ে দিই, ইংরেজি ক্লাস আর করতে যাই। 4 নম্বর লেকচার থেকেই কোচিংয়ে আর ইংরেজি পড়তে যাইনি। আমি বাসায় আসছি, আম্মুকে এসে লেজিট আম্মুর সামনে বসে আম্মুকে বলছি, আম্মু হামসে না হো পায়েগা, ইংরেজিতে আমাকে তুমি পাস করাইতে পারবা না, এটা ইম্পসিবল। আম্মু বলছে যাই হোক, হাল তো ছেড়ে দেওয়া যায় না, অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত ট্রাই করি। তো দেন আম্মু আমাকে বলছে যে আমি তোমার জন্য একটা টিচার দেখবো। তো আমাকে একটা ভাইয়ার কাছে পড়তে দিছিল। তো ভাইয়াটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো ইকোনমিক্সে পড়তো। ভাইয়া আমাকে বলছে আমি তোমাকে সপ্তাহে 2 দিন পড়াবো। কয়দিন পড়াবো? 2 দিন 2 ঘন্টা পড়াবো, সপ্তাহে 2 দিন। খেয়াল করো, আমার ইংরেজিতে আমি পাচ্ছি কত? -0.75। ভাইয়া আমাকে সপ্তাহে 2 দিন পড়াবে, 2 দিন 2 ঘন্টা। প্রথম যেদিন ভাইয়া আমাকে পড়াইতে আসছে, সেদিন আমাকে এসে বলছে কি, কাইফ, ঢাকা ইউনিভার্সিটির বিগত 20 বছরে, এটা কিন্তু আমার পুরো স্টোরি, বিগত 20 বছরে ইংলিশের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলোকে খুঁজে বের করবা। কিভাবে বের করবা? ইটস আপ টু ইউ। আমি সারা দিন, ওই দিন আমার মনে আছে, আমি 17.5 ঘন্টা টাইম দিয়ে আমি বের করছি বিগত 20 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল 13টা টপিক থেকে প্রশ্ন আসে বারবার। টোটাল 13টা টপিক থেকে রিপিটেডলি প্রশ্ন আসে। আমি কি করছি, এই 13টা টপিক থেকে ভাইয়াকে পরবর্তী দিন আমি কি করছি, ঠিক আছে, আমি হলো এই 13টা টপিক পরবর্তী দিন ভাইয়াকে দেখাইছি। ভাই আমাকে বলছে এবার এই 13টা টপিকে ঢাকা ইউনিভার্সিটিতে বিগত 20 বছরে যতগুলো প্রশ্ন আসে এটাকে তোমাকে কভার আপ করতে হবে।
আমি একটা বই কিনছি, ভাই আমাকে একটা বই সাজেস্ট করছে, এই বইটার নাম যদি কেউ জানতে চাও ক্লাসের পর আমাকে নক করে আমি সেই বইটার ছবি তোমাদেরকে পাঠিয়ে দিব। ভাই আমাকে বলছে এই 13টা টপিকের শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না, বুয়েট, মেডিকেল, যে কোনো ধরনের ব্যাংক, বাংলাদেশের যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলো কম্পিটিটিভ এক্সামে এই 13 টপিক থেকে কোন প্রশ্ন আছে সেগুলো সব কাভার আপ করতে হবে। সব কাভার আপ করছি এন্ড আমি অন্ধভাবে মুখস্থ করছি, অন্ধর মতো মুখস্থ করছি। কারণ ইংরেজি এমন একটা সাবজেক্ট এটা আমার মাথায় ঢুকে না, লেজিট তখন আমার মাথায় ঢুকতো না, আমি অন্ধের মতো মুখস্থ করছি। বিলিভ মি, আমি এমন ভাবে মুখস্থ করছি একটা কোশ্চেন দেখলে আমি বলতে পারতাম এটা এই বছরের এই সালে উত্তর এইটা হবে, এত নাম্বার পেজে আছে এই কোশ্চেনটা, এমন ভাবে আমি মুখস্থ করছি। মুখস্থ করতে 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 দেন আমি দেখতেছি যে না, আমার মডেল টেস্টের মার্ক আস্তে আস্তে 1 2 3 4 5 এরকম বাড়তেছে। আমার পুরো এই অ্যাডমিশন জার্নিতে আমার বাসায় যে ভাইয়া পড়াইতে আছে তিনি আমাকে একটা মডেল টেস্ট এক্সাম দিচ্ছে। ওই একটা মডেল টেস্ট এক্সামে আমি একটা ভুল, আমাকে ভোকাবুলারি দিছিল ভাইয়া, ওই একটা ভোকাবুলারি আমি ভুল করছি। এন্ড বাই লাক ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ওই যে আমি ভাইয়ার কাছে ভুল করছি, ওই ভুলটা কি হয়েছে, ওই ভুলটা আমার অ্যাডমিশন আমি আবার সলভ করে ফেলছি। এন্ড ওই সেম ভোকাবুলারিটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আমি জানি। আমি এটাকে পুরা লাখ করি, পুরা লাখ এটা সৃষ্টিকর্তা নিজে হাতে ধরে আমাকে দিচ্ছে। তাহলে এখন বলতে পারো হ্যাঁ, তাহলে আলটিমেটলি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কত পাইছেন? আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে পাইছি 7.75। আমি ইংরেজিতে পাইছি কত? 7.75 ইংরেজিতে। তার মানে আমি ইংরেজিতে পাস করছি। এন্ড ইন টোটাল আমি এমসিকিউতে পাইছি 47। ইংরেজিতে ইন টোটাল আমি পাইছি, এমসিকিউতে ইন টোটাল আমি পাইছি কত? 47 আউট অফ 60 আমি 47 পাইছি। কত পাইছি? 47। কাহিনী ঘুরে গেছে এতক্ষণ পর্যন্ত, কিন্তু কাহিনী ঘুরে গেছে। আউট অফ 60 আমি পাইছি 47। এবার তোমাদেরকে বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটিতে আমার বছরে, আমি যে বছর পরীক্ষা দিছি 2022-21 সালে, সেই বছরই ঢাকা ইউনিভার্সিটিতে ফর দ্য ফার্স্ট টাইম রিটেনে চেঞ্জ আসছে। আমি আমার অ্যাডমিশন জার্নিতে, পুরো অ্যাডমিশন জার্নিতে আমি অনুধাবনমূলক রিটেন প্রশ্ন করছি। অনুধাবনমূলক রিটেন প্রশ্ন মানে 3 বা 4 লাইনে অ্যান্সার করতে হবে। এন্ড লাক এতটাই আমাকে, মানে কি বলবো, মানে যাই হইছে, আমি অ্যাডমিশন টেস্টের এক্সাম দিতে বসে দেখি আমাকে এক কথায় উত্তর লিখতে হবে, এক কথায়, মানে পুরো কোশ্চেনটা এক কথায় লেখা শেষ করতে হবে। আমাকে ছোট্ট একটা পুরো অ্যাকাউন্টিং এর একটা ম্যাথ আমি সারা পুরো বছর 3-4 মাস ধরে করছি। কি 3-4 মাস ধরে আমি করছি ক্যালকুলেট করে করে, এত বড় জায়গায় ক্যালকুলেট করতাম, কারণ আমি মাথায় ছিল এতটুকু জায়গা দিবে অ্যাটলিস্ট। বাট এক্সাম হলে যা দেখি আমাকে এতটুকু জায়গা দিচ্ছে, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি, টেন্স হয়ে গেছি যে এবার আমি কি করবো। এন্ড আমার হাত পা কাঁপা শুরু করছে রিটেনের টাইমে। আমি এমসিকিউ দিয়ে খুবই কনফিডেন্ট আমি আলহামদুলিল্লাহ চান্স পাবো। আমার রিটেন কোশ্চেন পেয়ে হাত কাঁপা শুরু করছে, লেজিট আমার এরকম করে হাত কাঁপতেছিল, রিটেন হাত কাঁপতেছিল। দেন আমি দেখলাম যে না, আমার রিটেন আমি পারতেছি না। কারণ তুমি দেখো, তুমি সারা বছর জুড়ে বা পুরো অ্যাডমিশন জার্নিতে তুমি কি মানে বড় কোশ্চেন করছো, অ্যাডমিশন জার্নিতে ওই বড় কোশ্চেন এক লাইনে লেখাই সোটা। আলটিমেটলি আমি রিটেনে পাইছি 13.25। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার স্বপ্ন থেকে গেল। টোটাল আমার মার্ক ছিল 60.25। ঢাকা ইউনিভার্সিটিতে আমার র্যাঙ্ক 1287। ঢাকা ইউনিভার্সিটিতে আমার র্যাঙ্ক 1287। আমি চান্স পেলাম না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ওই বছরই আমাদের বছরে 900 জন স্টুডেন্টকে নেওয়া হয়েছে। ওই বছরে কি হয়েছে? 900 জন স্টুডেন্টকে নিয়েছে। আমার জন্য কষ্টটা আরো বেশি কেন, কারণ যেদিন আমি অ্যাডমিশন জার্নি স্টার্ট করি সেদিন মনে করো এখান আমার বেডের মাথাটা মনে করো যদি এই সাইডে হয়, তো আমি ঘুম থেকে উঠলাম, উঠেই আমি যখন এরকম করে বসি, আমার সামনেই আমার রুমের দেয়ালের ভিতরে বড় করে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস এর গেটের ছবিটা লাগানো ছিল, একদম এফবিএস এর গেটের ছবিটা লাগানো ছিল। তো আমি প্রতিদিন সকালে উঠে এরকম ভিজুয়ালাইজ করতাম যে আমি এই গেট দিয়ে ঢুকতেছি, বাট আলটিমেটলি ওই গেট দিয়ে কিন্তু আমি ঢুকতে পারিনি। ঠিক আছে, ওই গেট দিয়ে কি ঢুকতে পারিনি। সো এরপরে আমি অনেক কষ্ট পাইছি। এই কষ্টের কারণে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স হয় নাই।
এই কষ্টের কারণে আমি বের হইতে পারি না, মানে মেন্টালি আমি বের হইতে পারতেছিলাম না। আমি এতটাই কষ্ট পেয়েছি, আমি বের হতে পারতেছিলাম না। ঠিক আছে, সো বের হতে না পারার কারণে আমার ঢাকা ইউনিভার্সিটি আইবিএতেও চান্স ভালোভাবে হয় নাই। দেন আমার রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, রাজশাহী ইউনিভার্সিটিতে ওয়েটিং লিস্ট থেকে আমার র্যাঙ্ক আসে, মোটামুটি ভালোই র্যাঙ্ক আসে, মার্কেটিং সাবজেক্ট পাই। এরপরে আমি বুঝতে পারি যে না, কোনো না কোনো জায়গায় প্রবলেম হচ্ছে। আমি এমন স্টুডেন্ট না যে আমি কোনো জায়গায় মানে একদম এক্সাক্ট ভাবে চান্স পাবো না, আমি এমন স্টুডেন্ট না। দেন এক সপ্তাহ 15 দিন টাইম ছিল গুচ্ছের পরীক্ষার জন্য। আমি 15 দিন নিজেকে টাইম দিই, 15 দিন নিজেকে টাইম দিই। 15 দিন টাইম দেওয়ার পর যেই জায়গায় প্রবলেমগুলো হয়েছে সেগুলোকে ফিগার আউট করি, অ্যান্ড দেন আমি জিএসটি এক্সাম দিতে যাই। জিএসটি এক্সামের দিনটা অনেক স্পেশাল ছিল। জিএসটি যেদিন এক্সাম দিতে যাই সেদিন আমার সাথে এক্সাম দিচ্ছিল পুরো বাংলাদেশের 42,778 জন শিক্ষার্থী। আমার মনে আছে জিএসটিতে আমি যেবার এক্সাম দিই সেবার এক্সাম দিচ্ছিল 42,778 জন। আমার এক্সাম দিতে বসার আগে মোটিভ একটাই ছিল, যা পারবো তাই দাগাবো, এর বাইরে একটা কোশ্চেনও দাগাবো। আলহামদুলিল্লাহ আমি এতটা কনফিডেন্ট যে ম্যানেজমেন্টে আমার থেকে ভালো কেউ করতে পারবে না। ম্যানেজমেন্টে আমার থেকে ভালো কেউ করতে পারে না, এটা আমার কনফিডেন্ট। অন্যান্য সাবজেক্টে স্টুডেন্টরা চাইলে আমার থেকে ভালো করতে পারে, বাট ম্যানেজমেন্ট ইজ মাই সাবজেক্ট। এটাতে আমার মতো ভালো কেউ খুব কম মানুষ করতে পারবে। আমি জিএসটিতে আমাদের বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই 4টা সাবজেক্টে পরীক্ষা হয়েছিল। 35, 70, 15, 30 এই হলো টোটাল 100 মার্ক। এই হলো টোটাল 100 মার্ক। গেস হোয়াট, আমি কত মার্কের অ্যান্সার করছি? কেউ বলতে পারবা জিএসটিতে আমি কত মার্কের অ্যান্সার করছি এই 100 মার্কের ভিতরে? কেউ বলতে পারবা? দেখি গেস করো তো, জিএসটিতে আমি কত মার্কের অ্যান্সার করছি? কে বলতে পারবা? একদম ট্রু ঘটনা। জিএসটিতে আমি কত মার্কের অ্যান্সার করছি বলো তো, বলো। কেউ বলতে পারবা? এনি গেস? 100 মার্কের এক্সাম, টোটাল 100 মার্কের এক্সাম, আমি কত মার্কের অ্যান্সার করছি? সানি বলতেছে 10, নিপু বলতেছে 100 আউট অফ 100, ফাকিরা বলতেছে 50, অনেক অ্যাজিউম করতেছে। ওকে, আমি তোমাদেরকে বলি এই 100 মার্কের মধ্যে আমি অ্যান্সার করছি 70 মার্ক। 70 মার্কের অ্যান্সার করছি আমি, 30 মার্কের অ্যান্সার করি। আমি এক্সাম দিয়ে ডিরেক্ট বাসায় আসছি, আমার বই খাতাগুলোকে বস্তায় ঢুকেছি। আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে কাই বই খাতায় বস্তা ঢুকাচ্ছিস কেন? আমি আম্মুকে একটা কথাই বলছি, আম্মু আজকের এক্সামের দিয়ে আমি যদি চান্স না পাই বাংলাদেশের কোনো স্টুডেন্ট চান্স পাবে না। আমি ডিরেক্ট কোনো কোশ্চেন মিলাই নেই, কিচ্ছু করি নেই। এক্সাম দিয়ে এসে কোশ্চেনটা টেবিলের উপরে রেখে আমি ডিরেক্ট বই খাতাগুলোকে নিয়ে বস্তার ভিতরে ঢুকেছি, ডিরেক্ট বস্তার ভিতরে ঢুকেছি। এন্ড গেস হোয়াট, আমার কয়টা কোশ্চেন দিচ্ছে? আমার পরীক্ষার ভিতরে হচ্ছে 69টা কোশ্চেন। একটা কোশ্চেন ভুল গেছে, এন্ড আমার টোটাল মার্ক আসছে 68.75, কারণ একটা নেগেটিভ মার্ক গেছে। আমার টোটাল মার্ক গেছে কত? 68.75। 68.75। আমি যা দাগাইছি সব হয়েছে, একটা কোশ্চেন ভুল গেছে। 68.75 আমার র্যাঙ্ক, অল বাংলাদেশে আমার র্যাঙ্ক হইছে 392। অল বাংলাদেশে আমার র্যাঙ্ক 392। বুঝতে পারছো? এই হইলো আমার অ্যাডমিশন জার্নি। সো আমি তোমাদেরকে আমার অ্যাডমিশন জার্নি থেকে একটা জিনিসই বলবো, তুমি তোমার ড্রিম অনেক বড়, বাট ওই ড্রিমটার জন্য যা যা করা লাগে ডু ইউর 110%। এই যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ঢুকতে পারি নাই, কিন্তু ঠিক 2 বছর পরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ঠিকই ঢুকছি, বাট অ্যাজ আ গেস্ট স্পিকার হিসেবে ঢুকছি, ডিবেট করতে ঢুকছি অ্যাজ এ গেস্ট হিসেবে। স্টুডেন্ট হিসেবে ঢুকতে পারি নাই, অ্যাজ এ গেস্ট হিসেবে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে পারছি। দেন আমি বুঝতে পারছি যে আমি সৃষ্টিকর্তার কাছে বলছিলাম, সৃষ্টিকর্তা আমি গেট দিয়ে ঢুকতে চাই,
সৃষ্টিকর্তার কাছে আমি কি বলছিলাম, আমি সবসময় প্রার্থনা করতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমি এফবিএস এর গেট দিয়ে ঢুকতে চাই। আল্লাহ আমাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে গেট দিয়ে ঢুকায় নাই, বাট অ্যাজ এ গেস্ট হিসেবে গেট দিয়ে ঢুকাতে। সো উই নেভার নো। ভাইয়া বাকি 30 মার্ক কি বাংলা ইংরেজি না, আমি ওভারঅল 30 মার্কের অ্যান্সার করিনি। ওভারঅল আমি বাংলা ইংরেজি সবগুলোই অ্যান্সার করছি, বাট ওভারঅল 30 মার্কের অ্যান্সার করিনি। বুঝতে পারছো? বুঝতে পারছো? দিস ইজ মাই স্টোরি। ভাইয়া আপনি সিভিল এভিয়েশন স্কুলে ছিলেন না? হ্যাঁ আমি